আসসালামু আলাইকুম। শেয়ার করব ছানার স্পঞ্জ রসগোল্লা রেসিপি। যারা এতদিন শত চেষ্টা করেও এই স্পঞ্জ মিষ্টিটি তৈরি করতে পারোনি, তারা এই রেসিপিটি একবার হলেও দেখে নেবে। রয়েছে রেসিপির মধ্যে কতগুলো টিপস, সম্পূর্ণ টিপসটা ফলো করে তৈরি করলে তোমাদেরও মিষ্টি হবে দোকানের মতো পারফেক্ট স্পঞ্জি। তো প্রথমে এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1.5 লিটার পরিমাণ গরুর লিকুইড দুধ। চেষ্টা করবেন গরুর খাঁটি লিকুইড দুধটা নেওয়ার জন্য, এতে কিন্তু ছানার পরিমাণটা অনেক বেশি হবে। তো চুলায় দুধটা দিয়ে দেওয়ার পর একবার বলক আসার পরেই জালটা বন্ধ করে দেব। জালটা বন্ধ করে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট এটাকে এইভাবে করে নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নেব। তবে 3-4 মিনিটের বেশি কিন্তু এটাকে ঠান্ডা করে নেওয়া যাবে না। তো আমাদের দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম ভিনেগার পানি দিয়ে, এখন অল্প অল্প করে সমস্ত দুধের মধ্যে আমরা এটাকে দিয়ে দেব। আর এইভাবে করে আস্তে আস্তে করে এই খুন্তির সাহায্যে এটাকে আমরা নেড়ে নেব। 2-3 মিনিট নেড়ে নেওয়ার পরে দেখবেন যে এর কালারটা কিছুটা সবুজ রং হয়ে গেছে আর ছানাটা তৈরি হয়ে গিয়েছে। তো আমাদের ছানাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখানে একটা টিপস রয়েছে, ফুটন্ত গরম দুধের মধ্যে কখনো ভিনেগার দেবেন না, এতে কিন্তু ছানাটা অনেক বেশি শক্ত হয়ে যায়। তো আমরা এখানে ছানাটা ছেঁকে নিয়েছি, তারপরে ছানাটাকে আমি একবার একটু ধুয়ে নিচ্ছি। যেহেতু ভিনেগার দিয়েছি তাই এটাকে একটু ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নেওয়ার পর এখন একটা সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য, যাতে এর থেকে পানিটা বের হয়ে যায়। আর এই রসগোল্লা তৈরি করার জন্য আমাদের 2টা ধাপে শিরার প্রয়োজন রয়েছে। তা প্রথম ধাপে শিরার জন্য আমি 1.25 কাপ পরিমাণ চিনি আর 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি জাল করে নেব। যখনই এটা এরকম বলক চলে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো চুলা থেকে নামিয়ে এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি দ্বিতীয় ধাপে শিরাটা তৈরি করে নিচ্ছি। এই শিরাটার মধ্যেই কিন্তু আমরা মূলত মিষ্টিটা জাল করে নেব। তো এখানে 1 কাপ চিনির মধ্যে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে পানি দিয়ে গুলিয়ে রাখা 1/2 চা চামচ ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু শিরাটার মধ্যে বাবলস তৈরি হবে, এতে আমাদের মিষ্টিগুলো অনেক ভালো সিদ্ধ হবে। আর দিয়ে দিলাম 2টা এলাচ। এরই মধ্যে আমাদের ছানার পানিটা কিন্তু ভালোভাবে ঝরে গিয়েছে। এখন এই ছানাটা ভালোভাবে মেখে আমরা মিষ্টির জন্য তৈরি করে নেব। তো আমাদের হাতের যে তালুর এই অংশটা রয়েছে, এটা দিয়ে এইভাবে করে ঘষে ঘষে আমরা মিষ্টির জন্য ছানাটা পারফেক্টভাবে তৈরি করে নেব। আর এইভাবে করে নিলে ছানার মধ্যে কোনো দানাদার ভাব থাকবে না, এতে মিষ্টিগুলো পারফেক্ট তৈরি হবে। তো প্রথমে একবার আমি এভাবে ঘষে নিয়েছি, তারপরে আরেকবার এইভাবে করে ঘষে নিচ্ছি। তবে বন্ধুরা, অতিরিক্ত কিন্তু এটাকে ঘষে নেওয়া যাবে না বা বেশি মাখা যাবে না, যাতে এর মধ্যে থেকে তেলটা বের হয়ে আসে। আর তেলটা বের হয়ে আসলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ ময়দা আর 1 চা চামচ পরিমাণ চিনি। এখন এই 3টে উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমরা ছানার সাথে হালকা হাতে মিশিয়ে নেব। এটা কিন্তু চেপে চেপে মেশানোর কোনো প্রয়োজন নেই। আর এখানে কেন এই উপকরণগুলো মিক্সড করেছি সেটা পরে জানাচ্ছি। তো এখন আমাদের ডোটা একেবারে তৈরি। এখন এখান থেকে পরিমাণ মতো লিচি নিয়ে আমরা হালকা হাতে এইভাবে করে চাপ দিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো ফাটা ভাব না থাকে। তারপরে 2 হাতের তালু দিয়ে এইভাবে করে নেব। তো আমাদের একটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ঠিক সেম একইভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি হালকা হাতে চাপ দিয়ে 2 হাতের তালু দিয়ে ঘুরিয়ে মিষ্টি তৈরি করে নেব। আর এখানে আমরা কর্নফ্লাওয়ার আর যে ময়দাটা ব্যবহার করেছি, এর কারণ হচ্ছে অনেকে বলে থাকে যে শিরার মধ্যে দিলেই নাকি মিষ্টিগুলো ফেটে যায়। তো এ দুটো যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই মিষ্টিগুলো ফেটে যাবে না। আর দ্বিতীয়ত যে চিনিটা আমরা দিয়েছি, এই মিষ্টির মধ্যে একটা জালিদার ভাব সৃষ্টি হবে এই চিনিটা দেওয়ার কারণে। তো আমাদের যে শিরাটা আমরা জাল করতে দিয়েছিলাম, সেই শিরাটা ফুটে ওঠার পরে সেই ফুটন্ত শিরার মধ্যে কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। আর ছানার এই স্পঞ্জ মিষ্টিগুলো আমার সিদ্ধ করতে 20 মিনিটের মতো সময় লাগবে। আর বন্ধুরা, দেখতেই পেয়েছো এর চারপাশে কিন্তু প্রচুর পরিমাণ বাবল ক্রিয়েট হয়েছে যখনই আমরা এটাকে ঢেকে দিচ্ছি, কারণ এর মধ্যে আমরা যে ময়দা মিশানো পানিটা ব্যবহার করেছিলাম, এর কারণে কিন্তু এটা হয়েছে। তো মাঝে মধ্যে ঢাকনাটা তুলে এইভাবে করে আমরা ঝাঁকিয়ে দেব। আর শিরাটা যদি কমে যায় সেক্ষেত্রে এখানে অবশ্যই কিছুটা গরম পানি দিয়ে দিতে হবে। কোনো মতে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না। আর ময়দা মেশানো যে পানিটা আমরা ব্যবহার করেছিলাম এই শিরার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। মিষ্টির দোকানে কিন্তু ঠিক এরকম ব্যবহার করে থাকে।
আর মিষ্টিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে, দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে পানি নেওয়ার পর তার মধ্যে একটা মিষ্টি দিয়ে দিতে হবে। মিষ্টিটা পানির মধ্যে দেওয়ার পরে যখনই দেখবেন এটা তলায় তলিয়ে গিয়েছে, ভাববেন মিষ্টিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর যদি ভেসে ওঠে সেক্ষেত্রে বুঝবেন যে মিষ্টিটা সিদ্ধ হয়নি। তো আমাদের মিষ্টিটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা জাল বন্ধ করে চুলার উপরে আমি 2 মিনিটের জন্য রেখে দেবো। আর বন্ধুরা, এখানে আমি কিন্তু লাল চিনিটা ব্যবহার করেছি, তাই আমার শিরার কালারটা কিন্তু কিছুটা লালচে। তো এখন এখান থেকে মিষ্টি নিয়ে আমরা যেই প্রথমে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে দিয়ে দেব। আর এই মিষ্টিটা সিদ্ধ করতে কিন্তু আমার 20 মিনিট সময় লেগেছিল। তো এই শিরাটার মধ্যে দিয়ে আমরা 4-5 ঘন্টা অপেক্ষা করব। 4-5 ঘন্টা পরে কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আমাদের পারফেক্ট ছানার স্পঞ্জ রসগোল্লা। বন্ধুরা, আশা করছি আমি এখানে যেগুলো টিপস শেয়ার করেছি তোমরা যদি এইভাবে করে মিষ্টিগুলো তৈরি করতে পারো, তোমাদের মিষ্টিগুলো কিন্তু আমার মিষ্টির মতো এরকম পারফেক্ট হবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাকে প্রশ্ন করতে পারো কমেন্টের মাধ্যমে। একটা মিষ্টি তোমাদের আমি তুলিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা স্পঞ্জি। স্পঞ্জ মিষ্টির বৈশিষ্ট্য হলো এটা চাপ দিলে রস একেবারে পড়ে যাবে, আবার যখন এটাকে রসের মধ্যে রেখে দেওয়া হবে আবার কিন্তু এটা ফুলে যাবে। তো দেখতেই পেয়েছো কত স্পঞ্জ হয়েছে আমাদের এই মিষ্টিটা। আর এর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে সেটাও আমি তোমাদের কেটে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এখন থেকে তোমরাও কিন্তু এই রেসিপিটি ফলো করে এইভাবে করে হুবহু মিষ্টিটা তৈরি করলে তোমাদের মিষ্টিও পারফেক্ট হবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।